আরে মা, কি করছিস? বাবা, আমি জামা কাপড় কাচ্ছি। কেন? তোর দিদি কোথায়? দিদি ছাদে পড়াশোনা করছে বাবা। আচ্ছা, আর ও তোকে জামা কাপড় কাচতে পাঠিয়ে দিল? হ্যাঁ বাবা, দিদি বলল পড়বে, তাই আমি কেচে দিচ্ছি। আরে আমার মা, কত বোকা তুই। যাই আমিও দেখি তো তোর দিদি কত পড়াশোনা করছে। এই বলেই সোমনাথ নিজের বাড়ির ছাদে উঠে এলেন আর দেখলেন যে তার বড় মেয়ে নেল পলিশ পড়ছে, আর আশেপাশে কোনো বইপত্রও ছড়ানো নেই। আর এই দেখে সোমনাথ খুব রেগে গেল। তোর লজ্জা করে না? নিজের ছোট বোনটাকে দিয়ে জামা কাপড় কাচিয়ে নিজে এখানে নেল পালিশ পড়ছিস? হ্যাঁ বাবা, তো কি হয়েছে? এখন যদি কাজকর্ম না শেখে কখন শিখবে? তা ওকে গিয়ে শেখা তো। আমাকে কি কেউ কাজ শিখিয়েছে? মা চলে যাওয়ার পর আমিই তো সব কাজ করতাম। আচ্ছা, তার মানে আমি কিছু করিনি, এটাই বলতে চাইছিস তো তুই? শোনো বাবা, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তুমি এখানে বসো, আমি গেলাম। এই বলে সুনিতা ওখান থেকে চলে গেল, আর বেচারা সোমনাথ মাথায় হাত দিয়ে ওখানেই বসে রইল। আসলে সোমনাথের স্ত্রী সরলা দেবী অনেক আগেই মারা গিয়েছিলেন। সরলা দেবী দুই মেয়েকে রেখে গেছিলেন, বড় মেয়ে সুনিতা আর ছোট মেয়ে অঙ্কিতা। সোমনাথ দুই মেয়েকে বড় করতে কোনো কমতি রাখিনি। সোমনাথ সারাদিন ক্ষেতের কাজ করত আর দুই মেয়ের খুব খেয়াল রাখত। কিন্তু তা সত্ত্বেও সোমনাথের দুই মেয়ের মধ্যে যথেষ্ট ফারাক ছিল, আর এটাই সোমনাথের খুব চিন্তার বিষয় ছিল। কি হয়েছে বাবা, তুমি এইভাবে বসে আছো কেন? কিছু না মা, এসো আমরা দুজন খাবার বানাই, চলো। না, তুমি শুধু হাত ধুয়ে এসো বাবা, আমি খিচুড়ি বানিয়েছি। কি? কিন্তু তুই মা, কি করে? বাবা, আমার খুব খিদে পেয়েছিল আর দিদি রান্না করবে না, তাই আমি খিচুড়ি বানিয়ে ফেললাম। তুমি একদিন আমাকে খিচুড়ি বানানো শিখিয়েছিলে, আমি ওইভাবেই খিচুড়ি বানিয়ে ফেললাম। বাবা, তুমি তাড়াতাড়ি এসো না বাবা, খেয়ে বলো আমি কেমন খিচুড়ি বানিয়েছি। অঙ্কিতার এই সরলতা দেখে সোমনাথের চোখে জল চলে আসে। অঙ্কিতা বয়সে ছোট হলেও ও সুনিতার থেকে যথেষ্ট বুদ্ধিমতী আর সংস্কারী মেয়ে ছিল। কিছুক্ষণ পর ওরা খেতে বসলো, তখন সোমনাথ সুনিতাকে বলল, যা, নিজের দিদিকে বল রাগ ঠাক বাদ দিয়ে খাবারটা খেতে। কিন্তু দিদি তো বাড়িতে নেই বাবা। কেন? কোথায় গেছে ও? দৌড়াতে গেছে বাবা। এরপর সোমনাথ সন্ধেবেলা আবার সুনিতাকে বোঝাবার চেষ্টা করেন। রাগটা ছাড় সুনিতা। বাবা, আমাদের মত আর কোনোদিনই মিলবে না। আমি একবার কোনো রকম পুলিশে সিলেকশন হয়ে যাই, তারপর আমি এই বাড়ি আর তোমাকে ছেড়ে চলে যাব। আর আমি জানি আমি তো সিলেক্টেড হবই, কারণ আমার থেকে জোরে দৌড়াতে কেউই পারে না। সুনিতার এই কথা শুনে সোমনাথ প্রায় চুপ করে গেল, আর দিনে দিনে সুনিতার অহংকার আর বেয়াদপি বাড়তে লাগলো। আর একদিন সোমনাথ খুশিতে দৌড়ে দৌড়ে বাড়িতে এলো। সুনিতা, সুনিতা, কোথায় তুই? জানিস তোর রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি আমি এখন পুলিশ অফিসার হয়ে যাব, কিন্তু তাতে তুমি এত খুশি হচ্ছ কেন? আমাকে এখানে পৌঁছানোর জন্য তুমি কি বা করেছো? আমার চেষ্টাতেই আমি এখানে পৌঁছেছি, আর তাই তো আমি আজ তোমার থেকে আর এই বাড়ির ফালতু কাজ থেকে মুক্তি পাচ্ছি। সোমনাথ এখনো তার মেয়েকে কিছুই বলতে পারল না। আর পরের দিন সুনিতা ট্রেনিং এর জন্য বেরিয়ে গেল, আর কোনোদিনই ফিরল না। অনেক বছর কেটে গেছে, কিন্তু সুনিতা কোনোদিনই বাড়ির লোকেদের সাথে দেখা করার আর প্রয়োজন মনে করেনি। এরপরে একদিন অঙ্কিতা জানতে পারল যে সুনিতার ট্রান্সফার ওদের জেলাতেই হয়ে গেছে, আর এই জেনে অঙ্কিতা তার দিদির সাথে দেখা করতে চলে গেল। কিন্তু রাস্তায় একটা বদমাশ ছেলে তার সাথে বেয়াদবি করতে লাগলো। আরে কোথায় যাচ্ছ জানে মন, একটু আমাদের সাথেও কথা বলো। দেখো, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কেন? না হলে কি করবে? বলো না জানে মন, বলো। আমার দিদি থানা দারোগার, আমি দিদির কাছে তোমাদের নামে কমপ্লেন করে দেব। কে? সুনিতা সিং? আচ্ছা, তুই ওর বোন। শোন, তোর বোনকে গিয়ে আমার নামটা বলিস, রাজের সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে? আর শোন, যাওয়ার সময় একবার আমার সঙ্গে দেখা করে আস, ঠিক আছে? ওই ছেলের সাথে পিছু ছাড়িয়ে অঙ্কিতা থানায় পৌঁছালো। থানায় পৌঁছে দেখলো সুনিতা তার টেবিলে বসে আছে। সুনিতাকে দেখে অঙ্কিতা খুব খুশি হলো, কিন্তু সুনিতা কোনো পাত্তাই দিল না। এরপর অঙ্কিতা কাঁদতে কাঁদতে সুনিতাকে রাস্তার সব কথাই বলল। আরে রাস্তায় বেরোলে ছেলেরা তো টিজ করবেই, আর এমনিতেও ও বিধায়কের ছেলে, আমরা কিই বা করতে পারি। অঙ্কিতা দিদির এই কথা শুনে অবাক হয়ে গেল। তখনই পেছন থেকে এক কনস্টেবল এসে সুনিতার টেবিলে একটা নোটের বান্ডিল রেখে বলল, ম্যাডাম, বিধায়কজি এটা আপনার জন্য পাঠিয়েছে। অঙ্কিতা সব বুঝতে পেরে ওখান থেকে বাড়িতে চলে যায়, আর কোনোদিনও সুনিতার কাছে আসেনি। তার ঠিক 5 বছর পরে একদিন। ম্যাডাম তাড়াতাড়ি বাইরে চলুন। কি হয়েছে, এত ঘাবড়ে আছো কেন?
ম্যাডাম নতুন ডিসিপির গাড়ি চলে এসছে। আরে বাবারে, তাড়াতাড়ি আমার ক্যাপটা দে, আর ভালো করে দেখ তো কোথাও টাকা পয়সা ছড়িয়ে নেই তো। এই বলে সুনিতা নিজের শার্ট ঠিক করে ক্যাপ পরে থানার গেটে এসে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা সাদা ধবধবে গাড়ি থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে এলো, যার জন্য সুনিতা আগে থেকেই স্যালুট করে দাঁড়িয়েছিল। এরপর সুনিতা দেখল যে তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসারের ড্রেস পরা তারই বোন অঙ্কিতা। আর ওকে দেখেই সুনিতার গলা শুকিয়ে গেল। অঙ্কিতা, তুই? একটু সামলে সুনিতা দেবী, আমি আপনার ডিএসপি। হ্যাঁ ম্যাম। অঙ্কিতা সুনিতার চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল, আর তখনই পেছনে পুলিশের গাড়ি থেকে একটা ছেলেকে দুটো পুলিশ টেনে বার করছিল, যে ছিল বিধায়কের ছেলে রাজ। সুনিতা দেবী, এ হচ্ছে বিধায়কের ছেলে রাজ। এই গার্লস হোস্টেলের বাইরে মেয়েদের সাথে বদমাইশি করছিল, তাই আমি একে ধরে এনেছি। আপনি কি প্লিজ একে আমার সামনে লকআপে পুরবেন? আর এর ওপর কোন কোন ধারা লাগবে সেটা আমি আপনাকে বলে দেব। আর হ্যাঁ, মেয়েরা ঘরে থাকুক বা বাইরে, তাদেরকে বিরক্ত করার অধিকার কারোর নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আর এইভাবেই রাজ জেলে চলে যায়, আর সুনিতার হাতেও কিছু থাকে না। তাও সে অনেকটা সাহস জুগিয়ে অঙ্কিতাকে বলে, অঙ্কিতা, খাবার খাবি আমার সাথে? না সুনিতা দেবী, ক্ষমা করবেন, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। আমি এখনো তার সাথেই থাকি আর তার সাথেই খাবার খাই। এই বলে অঙ্কিতা ওখান থেকে চলে গেল। আর আজ সুনিতা হিসাব করে বুঝতে পারল যে সে জীবনে কি হারিয়ে ফেলেছে। রিমার পাতলা কোমরে পাগল ছিল গোটা কলেজ। একেই পাতলা কোমর, আর তার উপরে তার লম্বা চুল তার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিত। রিমা নিজের খুব খেয়াল রাখত। সকালবেলা তাড়াতাড়ি উঠে যোগা আর এক্সারসাইজ করত। আর রিমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই একটা ভালো ছেলে দেখে তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রিমা তার শ্বশুর বাড়িতে এলো, যেখানে তার স্বামী অনিকেত, শাশুড়ি কমলা আর ননদ ছায়া থাকত। যেখানে রিমা একজন পাতলা কোমরের মেয়ে, সেখানে তার ননদ সারাদিন ধরে খাবার খেতে থাকা ভীষণ মোটা একটা মেয়ে। একদিন সকালবেলা ছায়া যখন জলখাবারে লুচি আলুর দম খাচ্ছিল, তখন তার মা বলে, এবার থাম ছায়া, আর কত খাবি? সব সময় তোকে বলি হালকা পাতলা খাবার খা, নিজেকে দেখ একবার। এভাবেই খেতে থাকলে একদিন ফেটে পড়বি। মা, তুমি তো জানো এইসব শাক পাতা খেয়ে আমার পেট একেবারেই ভরে না। মা তো ঠিকই বলছে দিদি, তুমি নিজের খাওয়া দাওয়ায় একটু খেয়াল রাখো। বৌমাকে দেখ কত সুন্দর করে নিজেকে মেইনটেইন করে রেখেছে। একেই পাতলা কোমর, তার উপর অত সুন্দর চুল। প্রথম দেখাতেই তো ওকে আমার পছন্দ হয়ে গেছিল, আর তোর দাদাও বিয়ের জন্য রাজি হয়ে গেল। কাল তোকে পাত্রপক্ষ দেখতে এলে কি বলবে? বৌদি ভেন্ডির মতো রোগা, আর ননদ কুমড়োর মতো মোটা। হ্যাঁ, নিজের মা আর বৌদির কথা শুনে ছায়া ভীষণ রেগে যায়, আর সেখান থেকে উঠে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে চিপস খেতে থাকে। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শ্বশুর বাড়িতে আসার পরেও রিমা যোগা আর এক্সারসাইজ করতে ভোলেনি। সে নিজের খুব খেয়াল রাখত, গরমকালেও গরম জল খেত, যা দেখে কমলার সব প্রতিবেশীরা রিমার খুব প্রশংসা করত। আরে কমলা, তোমার ভাগ্যটা তো ভীষণ ভালো যে অমন সুন্দর বৌমা পেয়েছ। ওর পাতলা কোমর, তার উপরে অত সুন্দর চুল, আহা কি রূপ! নইলে আজকালের মেয়েদের তো ওই মোমোস, পরোটা এইসবই পছন্দ। তাতে কোমর যদি কামড়াও হয় তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবেই দিন কাটে। তারপর একদিন বিকালবেলা একজন কালো আর টাকলু মতো ছেলে তার মায়ের সঙ্গে ছায়াকে দেখতে আসে। যেখানে পাতলা কোমরের শাড়ি পরে রিমাকে খুব সুন্দর দেখাচ্ছিল, সেখানে শাড়ি পরে ছায়াকে আরো বেশি মোটা লাগছিল। এরপর ছায়া সোফায় বসে আর রিমাকে জলখাবার আনতে দেখে ছেলের মা রিমাকেই পাত্রী ভেবে ফেলে আর বলে, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, এবার আপনি বিয়ের তোড়জোড় শুরু করুন। এই কথা শুনে সবাই খুব খুশি হয়, আর কমলা ছায়াকে হবু শাশুড়ির পায়ে প্রণাম করতে বলে। আর ছায়া প্রণাম করার জন্য হাত বাড়াতে গেলেই ছেলের মা তাড়াতাড়ি তার পাটা সরিয়ে নেয়। এ মা, তুমি কেন প্রণাম করছো? আগে আমার হবু বৌমাকে তো আশীর্বাদ করি। কিন্তু আমিই তো আপনার হবু বৌমা। আরে না না না, তোর মতো মোটা কুমড়োকে কে বৌমা বানাবে? আমার তো ওই পাতলা কোমরের মেয়েটাকেই পছন্দ। এটা কি অসভ্যতামি? আমি এবারের বৌমা, আর আপনি ছায়ার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। যদি আমরা জানতাম যে মেয়ে এত মোটা, কখনো আসতামও না। কোথায় এমন সুন্দর বৌদি আর কোথায় এমন মোটা ননদ।
আচ্ছা, আমাদের মেয়ে মোটা সেটা আপনার চোখে পড়ছে, আর নিজের ছেলে কালো আর টাকলু সেটা চোখে পড়ছে না। আমাদের দিদিকে যদি পছন্দ না হয় তো আপনার এমন কুৎসিত ছেলেকেও আমাদের পছন্দ নয়। এরপর পাত্রপক্ষ রাগ করে সেখান থেকে চলে যায়। মা, আমার জন্য এইভাবে পাত্র খোঁজা এবার বন্ধ করো তুমি। আমার ইনসাল্ট করিয়ে তুমি কি পাও? তুমি জানো এইসবে আমার কত বেশি টেনশন হয়। এই শুনে রিমা বুঝতে পারল ছায়ার এত মোটা হওয়ার কারণ টেনশন করে তার ওভার ইটিং খাওয়া। পরের দিন রিমা ছায়াকে সঙ্গে নিয়ে একটা শোরুমে গেলে একটা ড্রেস ছায়ার খুব পছন্দ হয়। কিন্তু রিমা যেমন তার সাইজের পোশাক খুব সহজেই পেয়ে যায়, তেমনভাবে ছায়া তার পছন্দের পোশাকের সাইজ খুঁজেই পায় না। বৌদি, তুমি একটু দাঁড়াও, আমি এই ড্রেসটা ট্রাই করে আসছি। ম্যাডাম, নিজের গায়ে ড্রেসটা লাগবে না জেনেও কেন নিজের আর আমাদের সময়টা নষ্ট করছেন? তাহলে দাদা, এটার বড় সাইজ আমাকে দিন। সরি ম্যাডাম, এর বড় সাইজটা আমাদের শোরুমে নেই, আর আমার মনে হয় না আপনার সাইজের কোনো ড্রেস আমাদের শোরুমে আছে বলে। এই শুনে রিমা আর ছায়ার খুব খারাপ লাগে, আর রিমা ওই সেলসম্যানকে বলে, দাদা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ছায়া দিদি এই ড্রেসটাই আপনার কাছ থেকে কিনতে আসবে, আর সে এই ড্রেসটায় পুরো ফিটও হবে। এই বলে রিমা ছায়ার হাত ধরে সেখান থেকে চলে আসে। বৌদি, তুমি ওই সেলসম্যানকে বললে ঠিকই, কিন্তু ওই ড্রেস তো আমার ফিট হবে না। অনেক হয়েছে দিদি, এবার তুমি অন্তত আমার মান সম্মানটা রেখো। এখন থেকে টানা 1 মাস আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে। এরপর থেকে ছায়া রোজ সকালবেলা উঠে রিমার সঙ্গে যোগা, মেডিটেশন আর এক্সারসাইজ করতে লাগলো। সেই সঙ্গে গরম জল আর হালকা খাবার খাওয়া শুরু করলো। ধীরে ধীরে নিজের শরীরের পরিবর্তন দেখে ছায়া খুশি হয়ে আরো বেশি করে পরিশ্রম করতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই মোটা ছায়া নিজের বৌদির মতো রোগা পাতলা কোমরের হয়ে উঠল। আরে বা বৌমা, আমার মেয়েকে তো চেনাই যাচ্ছে না। এরপর ঠিক 1 মাস পরে তারা দুজন সেই শোরুমেই ওই ড্রেসটা কিনতে গেল। আর ট্রায়াল রুম থেকে ওই ড্রেসটা পরে আসার পর ছায়াকে দারুণ লাগছিল। ছায়াকে এত রোগা দেখে শোরুমের মালিক আর সব সেলসম্যান অবাক হয়ে গেল। আর ছায়াকে দেখে শোরুমের মালিক অজয় ছায়ার কাছে এসে তাকে প্রপোজ করে বলে, উইল ইউ ম্যারি মি? এই শুনে তো ছায়া বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর আনন্দে তার চোখে জল চলে আসে। আর সে তার বৌদির কাছে গিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি তো আমার জীবনটাই বদলে দিয়েছ। আরে আমার মিষ্টি ননদ, এইসব তো তোমারই পরিশ্রমের ফল। এই বলে ননদ আর বৌদি একে অপরকে জড়িয়ে ধরে। Thanks for watching.